নমস্কার, আমি সৃজা। রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই ইভিএম স্ট্রং রুমে চলে গেছে এবং এক্সিট পোল বেরিয়ে গেছে এবং যে চ্যানেল বা পেপার আর কি সংবাদ মাধ্যম যে দলের কেনা তারা সেই দলকে ইতিমধ্যেই জিতিয়ে দিয়েছে। মানে বিজেপির কেনা চ্যানেল বা পেপার তারা বিজেপিকে জিতিয়ে দিয়েছে, তৃণমূলের কেনা চ্যানেল বা পেপার তারা তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। তো এইসব হয়ে গেছে, এইসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই, এসব আপনারা জানেন। কিন্তু যে বিষয়টা আমার মনে হলো যে একটুখানি আলোচনা করা দরকার, সেটা হচ্ছে একটা ফেসবুক পোস্ট। যে পোস্টটা ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, অনেকেই সেটা শেয়ার করছে, বলা ভালো যে চাড্ডিরা সেটা শেয়ার করছে। এই সেই ফেসবুক পোস্ট, এই পোস্টে বলা হচ্ছে যে আগামী 4 তারিখ মানে 4 মে, যেদিন আমাদের এ রাজ্যে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোবে, সেদিন নবান্নটাকে রাম ভবন করা হবে। আমি জানি এটা বিজেপির অফিসিয়াল স্টেটমেন্ট নয়, আবার একই সঙ্গে আমি জানি যে বিজেপির এটা মনোগত বাসনা যে নয় সেটাও নয়। অর্থাৎ নবান্নটাকে রাম ভবন করা হবে। রামের মতন একটা পৌরাণিক চরিত্র নিয়ে বিজেপির যে ছদ্ম বাড়াবাড়ি এবং ছদ্ম দেশাত্মবোধ, সেটা তো আমরা দেখেই আসছি। জয় শ্রীরাম বলা মানেই সেটা যে দেশভক্তি, এবং জয় শ্রীরাম বলে যে যা খুশি তাই করা যায়, যা খুশি তাই করার পারমিশন পাওয়া যায়, জয় শ্রীরাম বলে মানুষ খুন করা যায়, জয় শ্রীরাম বলে মহিলাদের ধর্ষণ করা যায়, জয় শ্রীরাম বলে মসজিদ ভেঙে ফেলা যায়, জয় শ্রীরাম বলে চার্চ ভেঙে ফেলা যায়, এইগুলো ওরা বিশ্বাস করে। তো যাই হোক, এই যে পৌরাণিক একটা চরিত্রকে সবার মাথার উপরে বসিয়ে দিয়ে সমস্ত কিছুর প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া, ভারতবর্ষের বহুত্ববাদকে চেঞ্জ করে দিয়ে একেশ্বরবাদে পরিণত করা, এবং সেই একেশ্বর অর্থাৎ এই যে রাম, সেই রামের নাম নিয়ে যা খুশি তাই করার এই যে মনোগত বাসনা, এটা হচ্ছে সেটা তার বহিঃপ্রকাশ। তাই শুরুতেই বললাম যে এটা বিজেপির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়, কিন্তু আবার এটা যে বিজেপির মনোগত বাসনা সেটা আমরা সকলেই জানি। এখন কথা হচ্ছে এই যে নবান্ন, এই নবান্নটা আমরা জানি সকলেই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 2011 সালের পরে 2013 সাল থেকে নবান্নটাকেই ওনার সদর দফতর হিসেবে বেছে নিয়েছিলেন, এবং নবান্নর 14 তলায় মমতা ব্যানার্জির অফিস, মমতা ব্যানার্জি বসেন, সেটা আমরা সকলেই জানি। তাহলে আমরা যদি জানি, তাহলে এটা নিয়ে কেন কথা বলছি? কারণ হচ্ছে যে আগামী 4 মে রেজাল্ট বেরোবে বিধানসভার। বিজেপি বলছে 4 মে যদি ওরা ক্ষমতায় আসে, সরকার গড়ে, তাহলে নবান্নটাকে চেঞ্জ করে নাম হবে রাম ভবন। এখন বামফ্রন্ট বা সিপিআইএমও বলছে যে যদি ওরা ক্ষমতায় আসতে পারে, আবারও আগের মতন ক্ষমতায় আসে, তাহলে ওরাও নবান্নটাকে চেঞ্জ করবে। কিন্তু নবান্নটাকে কিভাবে চেঞ্জ করবে, এটা বলার জন্য একটুখানি ইতিহাসটা বলতে হবে। আপনারা অনেকেই জানেন, তাও যারা জানেন না বা ভুলে গেছেন তাদেরকে একটুখানি মনে করিয়ে দিই। পশ্চিমবঙ্গ সরকার বা বামফ্রন্ট সরকারের একেবারে শেষ দিকে নবান্নটা তৈরি করা হয়েছিল। নবান্নটা তৈরি করা হয়েছিল কোনো প্রশাসনিক কাজকর্মের জন্য নয়। নবান্ন তৈরি করা হয়েছিল বস্ত্র ব্যবসায়ীদের জন্য। যে সমস্ত বস্ত্র ব্যবসায়ীদের বেসরকারি জায়গায় হাজার হাজার টাকা ভাড়া দিয়ে বসতে হচ্ছে, যার জন্য তাদের লাভ্যাংশ অনেকটাই কম হচ্ছে বা অনেক ক্ষেত্রে লাভ হচ্ছে না সেই বেসরকারি প্রতিষ্ঠানকে পয়সা দিতে গিয়ে। অনেক সময় আমরা দেখেছি যে হাটে, মানে মঙ্গলবারের যে হাট বসে মংলা হাট, সেই হাটে বিভিন্ন কারণে বস্ত্র ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষতি হয়েছে, মানে বিভিন্ন ক্ষতির সম্মুখীন তাদের এখনো পর্যন্ত হতে হয়। কখনো আগুন লেগে যায়, কখনো বর্ষার মধ্যে যখন হাট বসে সেই সময় বৃষ্টির জলে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এছাড়াও একাধিক সমস্যা রয়েছে, ওই জায়গাটায় জল কাদা জমে যাওয়ার জন্য অনেক ক্রেতা ঢুকতে পারেন না, তার জন্য বিক্রি কম হয়, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে। তো বামফ্রন্ট সরকার একেবারে শেষ দিকে এই নবান্নটা তৈরি করেছিল। বামফ্রন্টের তরফ থেকে বলা হয়েছিল যে এই নবান্নটা আসলে হবে বস্ত্র ব্যবসায়ীদের একটা সেফ জায়গা, মাথার ছাদ। মানে নবান্নতে এই বস্ত্র ব্যবসায়ীরা প্রত্যেকে আসবেন এবং সেখানে ব্যবসা করবেন, যাতে তাদেরকে বেসরকারি জায়গায় ভাড়া দিতে না হয় এবং যাতে তাদের লাভের যে অংশ সেটা পুরোটা তারা পান। এই কারণের জন্য নবান্নটা বানিয়েছিল বামফ্রন্ট সরকার। তো তারপর পট পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের ইতিহাসে। আমরা জানি
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন এবং মুখ্যমন্ত্রী হয়েই উনি ওনার প্রশাসনিক দফতর মহাকরণ থেকে সোজা নবান্নতে নিয়ে চলে গেলেন এবং তার ফলে যাদের জন্য নবান্নটা বানিয়েছিল এই বামফ্রন্ট সরকার, যে বস্ত্র ব্যবসায়ীরা আসলেই উপকৃত হতেন এই নবান্নর কারণে, সেই বস্ত্র ব্যবসায়ীদের কিন্তু আর লাভটা হলো না এবং তারা আগের মতোই সেই ক্ষতির জায়গাতেই রইলেন। আমরা জানি মাঝে মধ্যেই মোংলাহাটে আগুন লেগে যায়, এছাড়া এই যে বর্ষার সময় তখনও জামা কাপড় ভিজে যায় এবং বিভিন্ন ক্ষতির সম্মুখীন তারা আজও হচ্ছেন মমতা ব্যানার্জির ক্ষমতায় আসার পর 15 বছর ধরে। এখন মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থেকে চলে যান এবং বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে এই নবান্নটাকে রাম ভবন করবে ওরা বলছে, অর্থাৎ নবান্নর নাম পরিবর্তন করবে, কিন্তু প্রশাসনিক কার্যকলাপ বিজেপির এই যে নবান্ন থেকেই হবে সেটা মোটামুটি এই যে পোস্ট এটার মাধ্যমে পরিষ্কার। কিন্তু অন্যদিকে বামফ্রন্টও বা সিপিআইএমও বলছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই নবান্নটার পরিবর্তন হবে। আমি মাত্র কয়েকদিন আগে সিটু নেতা আসাদুল্লাহ গায়েনেরও একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানেও উনি বলছেন যে বামফ্রন্ট যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই নবান্নটার পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? আসলে নবান্নটা যে কাজের জন্য বানানো হয়েছিল, অর্থাৎ যে সমস্ত বস্ত্র ব্যবসায়ী যারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, প্রফিট করতে পারছেন না কারণ বেসরকারি সংস্থায় অনেক পয়সা দিতে হচ্ছে, বা এই যে হাটে বসার যে সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে বামফ্রন্ট সরকার। এবং এই বস্ত্র ব্যবসায়ীদের জন্য বানানো যে নবান্ন, সেখানে সেই নবান্নতেই বস্ত্র ব্যবসায়ীদের প্রতিষ্ঠা দেওয়া হবে। আসলে এই পার্থক্যটা বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা বানালাম। অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন এবং আসার পরেই বস্ত্র ব্যবসায়ীদের জন্য, খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য তৈরি করা বামফ্রন্ট সরকারের যে ব্যবস্থা সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বস্ত্র ব্যবসায়ীদের যে লাভের মুখ দেখার যে সুযোগ সেটাকে ধূলিসাৎ করে দিয়ে উনি একেবারে চলে গেলেন 14 তলায় এবং ওখানে নিজের প্রশাসনিক কাজকর্ম শুরু করে দিলেন এবং বস্ত্র ব্যবসায়ীরা যে তিমিরে সেই তিমিরে রয়ে গেলেন। এখন আপনারা অনেকেই ভেবেছেন নিশ্চয়ই যে তৃণমূলকে আটকাতে বা তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিতে হবে, এবং বিজেপি এসেও কিন্তু সেই বস্ত্র ব্যবসায়ীদের জন্য ভাববে না। তারা ওই নবান্নটাকেই তাদের প্রশাসনিক দফতর রাখবে এবং শুধুমাত্র নবান্নর নাম পরিবর্তন করে ওটাকে রাম ভবন রাখা হবে, কারণ যেহেতু ওরা মনে করে যে রামের নাম নিয়ে যা ইচ্ছা তাই করা যায়, রামের নাম নিলে এ সমাজে সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ করার সার্টিফিকেট পাওয়া যায়, তাই রামের নামটা ওরা ইউজ করবে। এখন ভোট হয়ে গেছে, নতুন করে আর আপনাদেরকে এগুলো বলে আমি নতুন করে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারবো না ভোট দেওয়ার জন্য, বা করতে চাইছিও না। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে প্রাপ্তবয়স্ক মানুষ বলেই আপনাদের ভোটাধিকার রয়েছে এবং আপনারা নিজের ভালো বুঝে বা রাজ্যের ভালো বুঝে, আগামী ভবিষ্যতের ভালো বুঝেই ভোট দিয়েছেন, সেটুকু বিশ্বাস আমার আপনাদের উপরে আছে। আমি শুধু এই সরকার তিনটে, বা বলা ভালো যে একটা সরকার আর দুটো বিরোধী দলের আর কি যে পার্থক্য, সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আপনারা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে আপনাদের ভালো করবে, যদিও আমি জানি সেটার সংখ্যা খুবই নগণ্য, কারণ এ রাজ্যে বিজেপির কর্মী সমর্থক খুবই হাতে গোনা, নগণ্য কিছু সংখ্যা, বেশিরভাগটাই ওদের ফেক প্রোফাইল। আর বাকি ওরা যেটুকু যা করতে পারে, এটা আমি গতকালের ভিডিওতেও বলেছি যে বাকি ওরা যেটুকু যা করতে পারে সেটা শুধুমাত্র ক্ষমতার জোরে আর মানি পাওয়ারের জোরে। মানুষের সমর্থন, মানুষের বেস, এটা কিন্তু বিজেপির নেই। আর তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল, সেটা হচ্ছে একেবারে করে খাওয়ার জায়গা। মানে তৃণমূল কংগ্রেস কেউ কোনোদিন ভালোবেসে করে না। তৃণমূল কংগ্রেস যারা করে তারা একটা কর্মসংস্থান হিসেবে দেখে, এবং এটাকে আমি খুব একটা দোষও বলবো না, কারণ সত্যিই তো গত 15 বছর ধরে এ রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, মানুষ করবেটাই বাকি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসটাকে তারা একটা কর্মসংস্থানের জায়গা হিসেবে বুঝেছে এবং তারা বুঝেছে যে তৃণমূল কংগ্রেস আসলে একটা করে খাওয়ার জায়গা। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেই চুরি করা যায়, প্রফিট করা যায়, এবং যে প্রফিট হচ্ছে তার 75% কালীঘাটে দিয়ে 25% নিজের পকেটে রেখে জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটানো যায়। এবং তার সঙ্গে সরকারে আসীন যে দল, সেই দলের সঙ্গে থাকলে কিছুটা ক্ষমতাও ভোগ করা যায়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই কিছুটা ক্ষমতা আর বাকিটা 25%-এর লোভে মানুষ কর্মসংস্থান হিসেবে, মানে অসংখ্য মানুষ কর্মসংস্থান হিসেবে তৃণমূলকে বেছে নিচ্ছে। কিন্তু আপনারা যারা সত্যি সত্যি ভাবেন যে
বিজেপি আসলে এ রাজ্যটার ভালো হবে, বিজেপি আসলে মানুষের ভালো চায়, তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা বানালাম। বিজেপি বরাবরই এ রাজ্যের কোনো দল নয়, বিজেপি বরাবরই বাংলা বিরোধী এবং অবশ্যই ভারত বিরোধী একটা দল। বিজেপি প্রথম দিন থেকে ভারতবর্ষের জাতীয় পতাকা, সংবিধান, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কোনো কিছুকে স্বীকার করেনি। এমনকি ভারতবর্ষের যে ঈশ্বর, আপনারা যারা ঈশ্বরে বিশ্বাসী, সেই ঈশ্বরকেও ওরা মানে না। ওরা শুধুমাত্র রামকে মানে, যেটা একটা পৌরাণিক চরিত্র। বাকি আমাদের রামকে বাদ দিয়েও এত অসংখ্য যে দেবদেবী রয়েছে, তাদেরকে মোদিজি শুধুমাত্র স্টেজে উঠে ব্যবহার করে। বিজেপির কাজ শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করা, আর সেই কারণের জন্যই ওরা রামকে বেছে নিয়েছে। কারণ আমরা জানি যে শাস্ত্র চর্চা করার জন্য রাম সম্মুখ মুনির মাথা কেটে নিয়েছিল। তো সেক্ষেত্রে এই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যই ওরা এই জয় শ্রীরাম স্লোগানের উৎপত্তি করেছে। এবং এখনো পর্যন্ত মতুয়ারা কেন বিজেপিকে সমর্থন করেন আমরা জানি না। কারণ বিজেপি মতুয়াদের কি চোখে দেখে, বা বিজেপি মনু কথিত নিম্নবর্ণের মানুষ, মানে মনু যাদেরকে নিম্নবর্ণের মানুষ বলে মনে করেছে, তাদেরকে কি চোখে দেখে, সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। এখন বিজেপি এ রাজ্যে সরকার গড়বে কিনা আমরা কেউ জানি না, সেটা জানতে পারবো আগামী 4 মে। আর বিজেপি যদি মোটামুটিভাবে, এটাও আমি গতকাল বলেছি যে মোটামুটিভাবে যদি 100টা সিটও ম্যানেজ করে নিতে পারে, তাহলে বাকিটা ক্ষমতা, বাকিটা মানি পাওয়ার দিয়ে ওরা যেভাবে ঘোড়া কেনা বেচা করে অশ্লীল অসভ্য বর্বর উপায়ে মহারাষ্ট্র থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে অন্যান্য রাজ্যে ক্ষমতা এসেছে, এ রাজ্যেও হয়তো সেইভাবে এসে যাবে ওদের। ইনফ্যাক্ট অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যে ওদেরকে এত কষ্টও করতে হবে না, কারণ ওদেরকে তৃণমূলের নেতা মন্ত্রীদের কেনা বেচাও করতে হবে না। তৃণমূলের নেতা মন্ত্রীরা নিজেরাই বিজেপিতে চলে যান। এমনকি মমতা ব্যানার্জিও যদি বিজেপিতে চলে যান, সেটা দেখেও আমাদের আশ্চর্য হওয়ার কিছু নয়, কারণ মমতা ব্যানার্জি নিজেই বিজেপির সঙ্গে ঘর সংসার করেছেন। তো বলার কথা এটাই যে যারা মনে করেন যে এই বাংলা বিরোধী অবাঙালি আগ্রাসনের কাছে মাথা নত করে দিয়ে আপনি ভালো থাকবেন। ইনফ্যাক্ট কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যোগী আদিত্যনাথ যখন এসেছিলেন, তখন শুভেন্দু অধিকারী স্টেজের মধ্যে তাঁর পায়ে পড়ে গেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কার পায়ে পড়বেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমাদের বলার কিছু থাকে না। কিন্তু এই শুভেন্দু অধিকারীর এই যোগী আদিত্যনাথের পায়ে পড়ে যাওয়া আসলে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর যোগী আদিত্যনাথের পায়ে পড়ে যাওয়া নয়, এটা আসলে সমগ্র বাঙালি জাতির অবাঙালি আগ্রাসন। আরো স্পেসিফিকভাবে বলতে গেলে কর্পোরেটের উচ্ছিষ্টভোগী গুজরাটি আগ্রাসনের কাছে মাথা নত করে দেওয়া। আর সেই ছবি আমরা মাত্র কয়েকদিন আগে দেখেছি। এরপর বাকিটা আপনারা যারা এখনো মনে করছেন যে বাঙালি হয়ে বাঙালিকে অপমান করবেন বিজেপির জন্য, যারা মনে করছেন যে বাঙালি হয়ে বাঙালি মহিলাদের যৌন হেনস্থা করবেন বিজেপির জন্য, সেটা একেবারেই আপনাদের চিন্তা ভাবনা। কিন্তু বামপন্থীরা বরাবর এ সমাজে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সঙ্গে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। সেক্ষেত্রে আপনারা বিধানসভায় শূন্য বলুন, মহাশূন্য বলুন, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ রাস্তার লড়াইতে বামপন্থীরা বরাবর রয়েছে। এবং এ রাজ্যে একমাত্র যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তি কিন্তু বামপন্থীরা প্রথম দিন থেকে ছিল, আজও রয়েছে এবং আগামীতেও থাকবে। এবং তার সঙ্গে এটাও বলে দিই যে আগামীতে বামপন্থীরা ক্ষমতায় আসলে ওই নবান্ন মমতা ব্যানার্জির কার্যালয় থেকে রামভবন কিচ্ছু হবে না। আসলে যে বস্ত্র ব্যবসায়ীদের জন্য ওই নবান্ন বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, সেই বস্ত্র ব্যবসায়ীদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আবার নতুন করে পথ চলা শুরু করবে শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে।